আসলে এটা এই দিনের না, যেদিন হলো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় হল বন্ধ হয় বিকাল আনুমানিক আমি 4টার দিকে ওখানে গিয়েছিলাম ঘুরতে। সেদিন দেখি যে শাহবাগ থানার সামনেই ওনারা ব্যারিকেড দিয়ে রাখছে, পুলিশ, বিজিবি, আনসার বাহিনী, সেনাবাহিনী সবাই ওখানে ছিল, আমাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। যখনই ওনাদেরকে জিজ্ঞেস করলাম কেন ঢুকতে দেওয়া হচ্ছে না, ওনারা বললো যে আজকে থেকে হল বন্ধ হয়ে যাবে 6টার পর থেকে। তা আমি তখন আমরা চলে আসার প্রস্তুতি নিচ্ছিলাম। ওখান থেকে আমি আসার পথেই খেয়াল করলাম যে একটা ভাই রিক্সার চলে পাঞ্জাবি পরা, উনি সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল। শাহবাগ থানা পার হইছে, চারপাশেই কিন্তু ছাত্রলীগের প্রোগ্রাম হচ্ছিল। দৌড়ে এসে সাদা মানে রিক্সার থেকে টানে টেনে নেমে ওই ভাইটার সঙ্গে মানে ব্যাগ লাকেজ ছিল, হয়তো বা হল ত্যাগ করতেছিল, শিবির মনে করে ওই ভাইটাকে এত পরিমাণে মারলো, আমার সামনে এত পরিমাণে মারলো। আসলে ওখানে আমরা অনেকজন ছিলাম, শুধু খালি দেখতেছিলাম। হেলমেট পরা বাহিনী আসে যখন ওই ভাইটাকে মারলো, পুরো রক্ত পাঞ্জাবিতে লাল হয়ে গেল। ওই দিন থেকে আমি নিয়োগ নিছি যে আমি আন্দোলনে নিজেই শরিক হব। আমি সেদিনে ওখান থেকে পতাকাটা কিনি, 18 তারিখে আন্দোলন করি আপনার মিরপুর 10-এ। তারপরে ওই দিন থেকে আন্দোলন প্রাইভেট ইউনিভার্সিটি শুরু হয়, পুরো দমকালো আন্দোলন। ওরা যখন ওদের হল বন্ধ করার পর থেকে ওরা তখন নিস্তব্ধ হয়, তখন আমরা এই রাজপথে নামি। তারপরে পতাকাটা 36 জুলাই পর্যন্ত চলছিল, কিন্তু একটা মর্মান্তিক ঘটনার কারণে আমার কিছু ব্যক্তিগতভাবে খুব খারাপ লাগে। আমার এক ফ্রেন্ড ঢাকা ঢাকা মেডিকেলে মারা যায়, ওর নাম ছিল দীপ্ত। আপনারা হয়তো বা সবাই জানেন, পুরা একদিনের জন্য ওই ডাক্তাররা কর্মস্থল বাদ করে দিয়েছিল। মানে ওনারা পুরা ধর্মঘট করছিল যে কোনো জায়গায় চিকিৎসা দেবে না। ওই ঘটনাটা ছিল হলো মূলত দীপ্তকে নিয়ে। ওনারা দীপ্ত অ্যাক্সিডেন্ট করছিল হলো কুর্মিতলায়, বাইক অ্যাক্সিডেন্ট করার পর 9 ঘন্টা ওকে মেডিকেলে ফালায় রাখে চিকিৎসা ছাড়াই। পরে সে অক্সিজেন সিলিন্ডারের অভাবে ওখানে মারা যায়। পরে ওখানে আমাদের সাথে ডাক্তারদের সাথে একটা মানে একটা হাতাবাইয়ের ঘটনা ঘটে। পরে ওনারা এই জিনিসটা পরে করার পর আমার নিজের ব্যক্তিগতভাবে আমার খুব খারাপ লাগে। পরে ওরা যখন 4 তারিখ, পরের মাসের 4 তারিখে যখন সবাইকে যখন জন্য ডাক দিল, সেই দিনও ওই পতাকাটা বের হয়নি। 1 বছর পর আমার এই পতাকাটা বের হয়েছে। আমার এর থেকে আনন্দ প্রকাশ করার মতো ভাষা নেই। আমি জানি শুধু আমি রাজপথে ছিলাম, এই আন্দোলনের প্রেক্ষাপটে প্রাইভেট ইউনিভার্সিটির অবদান কতটুকু যারা জানে, যারা রাজপথে ছিল, সাধারণ পাবলিক দেখছে, তারাই শুধু জানে। আমরা এমনও দিন গেছে, আমরা মহল্লায় গলিতে গলিতে মাইকিং করে সবাইকে ডাকছি, তারপরেও আমাদেরকে কেউ সহযোগিতা করেনি। শেষমেশ আল্লাহর রহমত, যখন 3 তারিখে সেনাবাহিনী যখন ওনারা মিটিং করার পর যখন ছাত্র জনতার পাশে থাকার আহ্বান জানালো, তারপর সবাই জনতা রাজপথে নামছে এবং 5 তারিখে এরা গণঅভ্যুত্থান হয়েছে। থ্যাংক ইউ। আমার নাম আসলে মোহাম্মদ সালমান ফার্সি, সবাই সালমান বলেই চেনে, আর কিছু না ভাই। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, আমার কোনো ভয় লাগে না, আমার খুব ভালো লাগে। আমার আফসোস ছিল এই পতাকাটা অনেক বিশ্বাস করবেন না, 10 নম্বরের 2-1 বড় ভাইয়ের রক্ত করাও ছিল। হ্যাঁ, পতাকাটা আমি ধুয়ে ফেলছি। হ্যাঁ, পতাকাটা দেখলেই বুঝতে পারবেন যে এটা অনেক আগের। এটা আমি বিছানার নিচে রেখে দিয়েছিলাম, বিছানা চাদরের মুড়ে রেখে দিয়েছিলাম খুব যত্নে। আজকে বের করতে পেরেছি। আসলে অনেক স্মৃতি বলা ভাষার নেই, আসলে বলে বোঝানো যাবে না। আমরা মানে নিজ চোখের সামনে অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধবকে মরতে দেখেছি। হ্যাঁ, অনেক মানে সহিংসতার সামনে পড়েছিলাম। এমনও দেখেছি যে বন্ধু আছে পাশে, কিছুক্ষণ পরে নেই, সে শুনি মারা গেছে। কই মারা গেছে? ওখানে গুলি করছে। হ্যাঁ, আসলে এই জন্যই তো বললাম, আমার এই পতাকাটা আজকে বের হয়েছে, আমার আনন্দ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমার ব্যক্তিগত আনন্দ নিজেই ফিল করি, কাউকে ওইভাবে করতে পারি নাই। আমি এই পতাকাটা বের করে আমার স্মৃতি, গত বছরের স্মৃতিগুলো সব স্মরণ মাঝে মাঝে করি। হ্যাঁ, খুব আফসোস লাগছিল আমার যে বন্ধুটা মারা যায়, ও একজন যোদ্ধা ছিল, জুলাইয়ের যোদ্ধা ছিল। হ্যাঁ, কিন্তু জিনিসটা হয় কি, বাংলাদেশের পাবলিকের মানে সাধারণ জনগণের মাঝে ওনারা একটা উল্টা মানে ব্যতিক্রমভাবে ছড়ায় ফেলে। আমার এক বন্ধু ছিল, ও আবার হিন্দু, ওর নাম জয়, ও জেলেও খেটছে প্রায় 25-30 দিনের মতন। হ্যাঁ, এই মিথ্যা মামলায় করে, তাতে আমার কোনো আফসোস নেই। পরে ওনারা নাগরিক পার্টি এনসিবির ভাইয়ের ব্রাদার ছিল, ওনাদের মানে যখন সত্যতা জানানো হয়, পরে ওকে ছেড়ে দেওয়া হয়।
কাজগুলো ভাইয়া কতটা কঠিন, অনেক কঠিন ছিল, অমানবিক, প্রচুর অমানবিক ছিল। হ্যাঁ, আসলে জানেন তো আপনারা, এটা তো যেহেতু আপনারা দেশেই থাকেন, আপনারা জানেন যে নেট বন্ধ করে দেওয়া হয়েছিল। নেট বন্ধ করে দেওয়া ছিল মানে এত পরিমাণে নৃশংসতা চলছিল, মানে আপনি আপনি তো ভিডিও তো মাঝে মধ্যে দেখেন যে মৃত্যু জেনেও ছাত্ররা সামনে এগিয়ে গেছে। আফসোস আমাদের হয় নাই, আমাদের কিছু হয় নাই, কিন্তু অনেকেই, অনেক বন্ধুবান্ধব মারা গেছে। হ্যাঁ, আপনি যখন রাজপথে ছিলেন তখন আপনার মা বাবার পক্ষ থেকে কি বার্তা ছিল এবং তাদের মনে একটা আসলে এগুলা কি মা বাবা, যে কোনো মা বাপ এগুলা জিনিস যদি জানে তার সন্তানকে কখনো রাজপথে আসতে নিষেধ যাইতে দেবে না। এটা আসলে পুরো, কারণ আমরা আমাদের দেশগ্রাম থেকে আলাদা জায়গা থেকে আমরা এখানে থাকি, বুঝতেই তো পারছেন যে এখানে বাবা থাকে না, ম্যাচে বা ইয়েতে থাকি। এটা কোনো বাপ মাও চাবে না যে এরকম একটা ভয়ানক পরিস্থিতিতে আমরা রাজপথে নামি, যেখানে গুলি কথা বলে আর কি। এই মুক্ত বাতাসে, খোলা বাতাসে কেমন লাগছে? আসলে যেটা করতে চেয়েছিলাম এটা এখনও পরিপূর্ণ হয় নাই, ইনশাল্লাহ হবে। ভবিষ্যতে যেন আমরা দেশের নোংরা রাজনীতি থেকে যেন আমাদের ছাত্র ভাইরা যেন ভবিষ্যতে আর এইরকম ইয়ে না হয়। আচ্ছা, এইরকমই একটা রাজনীতি চাই বাংলাদেশের, যেখানে কোনো বাক স্বাধীনতা যেন থাকে, মানুষের বাক স্বাধীনতা যেন প্রকাশ করার ইয়ে থাকে। প্রতিটা দলের স্বাধীনতা থাকবে, এই দল আসলে এই দল পালাবে, এই দল আসলে এই দল পালাবে, এরকম যেন কোনো ইয়ে না হয়। হ্যাঁ, আর জনগণের সুষ্ঠু নির্বাচনেই যেন সরকার গঠিত হয়। কারণ আমি ভোটার হয়েছি 2016 সালে, আমি কোনো ভোট দিতে পারিনি। কি ভোট দিব আপনারা তো জানেন, ভোট দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না আর কি। এখন ইনশাল্লাহ একটা ভোট দিতে পারবো, নিজের পছন্দ মতন নিজের প্রার্থীকে একটা ভোট দিতে পারবো এই আর কি।